শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে মাঠে নামিয়েছেন জনাব নরেন্দ্র মোদী। কথাটা আমরা এভাবে বলতেই পারি। সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে শেখ হাসিনা সরব হয়ে উঠছেন। ইনফ্যাক্ট গতকাল আমরা এমন খবর ভারতের আমরা চাই জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক। উন্নয়নের যে রোল মডেল সেটাকে ধরে রাখতে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। স্মার্ট বাংলাদেশ এটা গড়ে তুলবার জন্য জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই যে আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। তারেক রহমান নিজে একথা বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। আমার বিশ্লেষণের জায়গা হচ্ছে, তাহলে তারেক রহমান কি হবে? তারেক রহমান কি আসলে দেশে ফিরতে পারবেন? দেশে আসবেন? দেশে আসলেও বিদেশে অবস্থানরত বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিটা কেমন? আমাদের এখানে কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চলছে? আমাদের এখানে কি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে? আমাদের এখানে কি হিন্দুরা এই দেশটাকে এখন বিহীন একটা ঘটনা দেখা গেল। প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, বিএনপি, জামাত, বেবি পার্টি সহ যতগুলো দল ছিল, আওয়ামী লীগ বাদে বেশ কয়েকটি দল প্রধান উপদেষ্টার ডাকে সেখানে গিয়েছিল এবং ভারতের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান, একটা অবস্থান নিশ্চিত করেছে সব দল। এবার কি তাহলে বিএনপি চাপে এই ক্ষমতা ছেড়ে দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো, তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ যেটা আমার সাথে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে মাঠে নামিয়েছেন জনাব নরেন্দ্র মোদী। কথাটা আমরা এভাবে বলতেই পারি। সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে শেখ হাসিনা সরব হয়ে উঠছেন। ইনফ্যাক্ট গতকাল আমরা এমন খবর ভারতের পত্রপত্রিকায় এবং টিভিতে মূলত দেখেছি যে শেখ হাসিনা নিউ ইয়র্কে একটা সভায় ভাষণ দিয়েছেন। আমি অবাক হয়ে দেখলাম বাংলাদেশের মিডিয়ায় নিউজটা পাওয়া গেল না এবং আমি পুরো অডিওটা শোনার চেষ্টা করলাম কোথাও আছে কিনা। সাধারণত আমাদের দেশের টিভি চ্যানেলগুলো সেই অডিও আপলোড করে দেয়, আমি খুঁজে পাইনি। আমি ভারতের দু একটা মিডিয়াতে খণ্ডিতভাবে কিছু পেয়েছি, কলকাতা চ্যানেলে বা হিন্দি চ্যানেলগুলোতেও আছে, কিন্তু আমি সত্যিকার অর্থে বাংলাদেশের চ্যানেল কেন দেয়নি আমি জানি না। আমি জানি না যে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা চ্যানেলকে দেওয়া হয়েছে কিনা যে শেখ হাসিনার বক্তব্য আর প্রচার করা যাবে না। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। এনডিটিভির মতো প্রতিষ্ঠান এটা নিয়ে লম্বা রিপোর্ট করেছে। আমি সেখান থেকে একটু পড়তে চাই এবং বুঝতে চাইবো আসলে কেন এটা করা হচ্ছে। আমাদের নিশ্চয় মনে আছে 2-3 দিন আগেও শেখ হাসিনা ফেসবুকে একটা অফিসিয়ালি স্ট্যাটাস বা বিবৃতি দিয়েছিলেন জনাব চিন্ময়ের গ্রেফতার হওয়ার পর। এটা একটু মাথায় রাখতে হবে এবং এ যাবৎকালে শেখ হাসিনার এটা একটা অফিসিয়াল বিবৃতি যেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ আওয়ামী লীগের সেখান থেকে শেয়ার করা হয়েছে। এর আগে উনি পালিয়ে যাওয়ার পর ভারত থেকে একটা বা দুটো স্টেটমেন্ট দিয়েছিলেন যেগুলো তার সন্তান তার ফেসবুকে আপলোড করেছিলেন। এরপর বাংলাদেশ সরকারের একটু শক্ত অবস্থানের কারণে তিনি ব্যাকফুটে গিয়েছিলেন। আমাদের মনে থাকার কথা ডক্টর ইউনূস স্পষ্টভাবে পিটিআইকে বলেছিলেন আমরা তাকে চাইবো, কিন্তু চাওয়ার আগ পর্যন্ত তিনি যদি ভারতে থাকেন তাহলে তাকে তার মুখ বন্ধ রাখতে হবে এবং সেটাই উচিত ছিল। কিন্তু এরপর আমরা ধাপে ধাপে দেখলাম চুরি করে তার বক্তব্য সামনে ছাড়া হচ্ছে। কিন্তু এবার আরো স্পষ্ট চুরি করে মানে তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন, সেটা রেকর্ড করে কেউ ছেড়ে দিচ্ছে। এটা পরিকল্পিতভাবেই, এগুলো ফাঁস না, এগুলো পরিকল্পিতভাবে ছাড়া হচ্ছিল। কিন্তু উনি এখন অফিসিয়ালি কথা বলছেন এবং এনডিটিভিও ঠিক এই কথাটা উল্লেখ করেছে। আমি এনডিটিভির একটা জায়গা থেকে যদি একটু পড়ি, সেটা হচ্ছে It was Sheikh Hasina's first public address after taking shelter in India following her resignation in August in the face of massive anti-government protests, though she had commented on the overall situation in Bangladesh. তার মানে প্রথম অফিসিয়াল পাবলিক অ্যাড্রেস উনি করেছেন, ভার্বালি আগে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাড্রেস করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। উনি কি বলেছেন সেটা একটু শুনি। ওনাকে বলা হয়েছে, উনি বলছেন যে সশস্ত্র প্রতিবাদকারীরা গণভবনের দিকে আসছিল এবং এই অবস্থায় যদি তার সিকিউরিটি গার্ডরা গুলি করা শুরু করতো তাহলে বহু মানুষ মারা যেত। তো ওনার 25 থেকে 30 মিনিটের মতো সময় ছিল, তাকে চলে যেতে হয়েছে। তিনি তাদেরকে বলেছেন, গার্ডদেরকে নাকি বলেছেন যাই ঘটুক না কেন গুলি করা যাবে না। অথচ আমরা খুব ভালো মতো জানি শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনী প্রধানকে তিনি চাপ দিয়ে গেছেন যেন শত শত বা হাজার হাজার হত্যা করে হলেও তাকে ক্ষমতায় রাখা হয়। যাই হোক, এটা একটা তার জায়গা থেকে তিনি বলছেন। এরপরের কথাটা হচ্ছে, আজ আমাকে যা গণহত্যার জন্য অ্যাকিউজ করা হচ্ছে বাস্তবে
ইউনুসই আসলে জেনোসাইডে ইনভলভড ইন আ মেটিকুলাসলি ডিজাইনড ম্যানার। এই জায়গাটা একটু মনে রাখতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা সত্যিকার অর্থে একটা বড় ভুল করেছিলেন। তিনি নিউ ইয়র্কে যখন যান, তিনি যারা মাহফুজ আলমকে ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট প্রমাণ করার জন্য মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট কথাটা ব্যবহার করেছিলেন। কারণ একটা মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট না হলে তো একটা ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট করা যায় না। এটা একেবারেই ভুল। আমরা প্রতিবাদ করেছি তখনই প্রধান উপদেষ্টার বক্তব্যকে। এটা টেকনিক্যাল প্রবলেম কি আছে আমি সেদিকে যেতে চাইছি না, কারণ মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্টও শেখ হাসিনাকে ফেলে দিলে কোনো সমস্যার কিছু নাই, দ্যাটস ফাইন। কিন্তু ইট ওয়াজ নট। এটা একটা স্পন্টেনিয়াস আপরাইজিং ছিল, যেটা শেষ পর্যন্ত ঠেকেছিল শেখ হাসিনার পতনে। একদম স্পষ্ট সোজা সাপটা। বাংলাদেশের এই মুভমেন্ট দীর্ঘদিন দেখার অভিজ্ঞতা থেকে জানি যে শেখ হাসিনা সেই খোঁচাটা এখানে দেওয়ার চেষ্টা করলেন। তিনি বলছেন, দ্য মাস্টারমাইন্ডস, দ্য স্টুডেন্ট কোঅর্ডিনেটরস অ্যান্ড ইউনুস আর বিহাইন্ড দিস জেনোসাইড। এইরা তিনটা গ্রুপকে মাস্টারমাইন্ড, ইউনুস এবং স্টুডেন্ট কোঅর্ডিনেটর, ছাত্র সমন্বয়কদের উপরে তার বিক্ষুব্ধতা রয়ে গেছে। তিনি বলছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায়নি, কারণ ডক্টর ইউনুস তাদের কাউকে প্রটেক্ট করতে পারেননি। চার্চ নাকি হামলা করা হয়েছে, টেম্পলস অ্যান্ড বুদ্ধিস্ট শ্রাইনস সব কিছু নাকি ভাঙা হয়েছে, মন্দির এবং বুদ্ধিস্টদের প্যাগোডা। বলা হচ্ছে যখন হিন্দু প্রটেস্ট করেছে তখন ইসকন লিডার অ্যারেস্টেড। খেয়াল করি, ইসকন লিডার হি ইজ নট। ইনফ্যাক্ট আমরা প্রথম দিন থেকে বলছি এটাও ইন্ডিয়ান প্রোপাগান্ডা। বাংলাদেশের ইসকন আজান দিয়ে সমাবেশ, সংবাদ সম্মেলন করে ঘোষণা করছে যে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু ভারতের বয়ান ও শেখ হাসিনার মুখে যে ইসকন লিডারকে অ্যারেস্ট করা হয়েছে। চিন্ময় দাস সম্পর্কে তিনি বলছেন কেন তাদেরকে, মাইনরিটিদেরকে এই পরিমাণ হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে। উনি বলছেন এখানে কোনো রকম কোনো জাস্টিস নেই। ইভেন নিজ সম্পর্কে বলছেন, আই নেভার হ্যাভ গট দ্য টাইম টু রিজাইন। মানে এটা ইন্টারেস্টিং, এবং এটা নিয়ে রেফারেন্স আরেকটা আছে, সেই জায়গায় যাব। উনি যে মাঠে নেমেছেন, তাকে যে মাঠে নামিয়েছে মোদি এবং ভারতের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, ইটস ভেরি ক্লিয়ার নাও। উনি পদত্যাগ করতে পারেননি। আমি ভারতের একটা চ্যানেলে দেখলাম তাকে সাবেক প্রধানমন্ত্রী বলে যখন নিউজ কাস্টার কথা বলছেন, পরে একজন তথাকথিত বিশেষজ্ঞকে আনা হয়েছিল। ভারতের আসলে তেমন বিশেষজ্ঞটাকে দেখি না, এরা মূলত বিজেপির অ্যাক্টিভিস্ট সবাই। যাই হোক, সে বিশেষজ্ঞ এসে উপস্থাপিকাকে শুধরে দেন যে আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী কেন বলছেন। তিনি কি পদত্যাগ করেছেন? তার পদত্যাগ নিয়ে যথেষ্ট স্পষ্টতা আছে এবং তাকে টেকনিক্যালি সাবেক প্রধানমন্ত্রী বলা যাবে না, এই ধরনের কথা বলা হয়েছে। এই হয়েছে তার মোটামুটি কথাগুলো। কিন্তু যেটা সবচেয়ে, আমি খুব বেশি আর যাব না, এখানে বিজয় দিবস উপলক্ষে এটা বলা হয়েছে, সেটা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে তাকে আসলে হত্যা করার উদ্দেশ্যেই এই যাবতীয় সব কিছু হয়েছে। তার বাবাকে বা পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা। উনি বলছেন মানুষ যখন সমানে মারা যাচ্ছে তখন তিনি ডিসাইডেড টু লিভ, উনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই হচ্ছে মোটামুটি কথা। কিন্তু এর সাথে একটা জিনিস একটু যোগ করতে চাই। একই ধরনের একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছে, মানবজমিন একটা ইন্টারেস্টিং নিউজ করেছে, 8 ডিসেম্বর, যেখানে অনেক হাজারো নেতাকর্মী উপস্থিতির চেষ্টা হচ্ছে। আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে ওই আয়োজনে একটি পোস্টার করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চলছে। খেয়াল করছি আমরা, এখানেও প্রধানমন্ত্রী। তার মানে এই ন্যারেটিভটা আস্তে আস্তে সম্ভবত আসবে। এখানে উনি খুব জোর দিয়ে পদত্যাগ না করার কথা বলেছেন, এবং ব্রিটেনও একই রকম চেষ্টা। সুতরাং এখন এটা ভারত মোদী সরকারের পরিকল্পনায় ঘটনাটা ঘটছে। প্রশ্ন আসতে পারে কেন, এতে কি অর্জন করা যাচ্ছে, কি লাভ হবে তাদের। আমরা প্রাথমিকভাবে তাদের যে অর্জন সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এবং আমরা জনগণ, শেখ হাসিনা ওখানে বসে এরকম কথাবার্তা বলবেন, হুমকি দেবেন। উনি তার প্রকাশিত ফোন কলগুলোতে আমরা দেখেছি তিনি প্রচন্ড হুমকি ধামকি দিচ্ছেন, আমাদের এসে দেখে নেবেন টেবেন, ঘরে আগুন দেওয়ার কথা বলছেন। সো তিনি এখন আবার কথা বলছেন, এবং এখন ফর্মাল ফেসবুকে বলেছেন, এখন বক্তৃতা করেছেন একটা সমাবেশে, ছোট এটা, কিন্তু ব্রিটেনে এবার হাজার হাজার লোকজনকে জড়ো করে সেখানে আরেকটা বড় সমাবেশে তিনি ভাষণ দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমি ধারণা করি সেখানে শুধু অডিও না, সেখানে তাকে সম্ভবত কোনো একটা অ্যাপ ইউজ করে তাকে ভিডিওতে কানেক্ট করা হতে পারে, আমি আমার ধারণা করি সেটা সম্ভব আছে। নিজের পক্ষে অডিও তো হবে। সো এখানে আরও বড় একটা সমাবেশে তিনি বক্তৃতা করছেন। এটা বাংলাদেশ সরকারকে উনি ভারত আসলে জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যে তোমাদেরকে আমরা পাত্তা টাত্তা দেই না, এবং তোমাদের সাথে যে রিলেশনশিপ আমাদের ছিল সেটাকে আমরা আরও ডাউনগ্রেড করছি।
এই মেসেজ কূটনীতিতে দেওয়া হয় নানা ফর্মে যে আমি সম্পর্কটাকে ডাউনগ্রেড করছি কিনা, এই মেসেজ দেওয়া হচ্ছে। এবং আমি মনে করি ডক্টর ইউনূসের উপরে চাপ তৈরি করার জন্য, চাপ আরও বাড়ানোর জন্য শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, শেখ হাসিনা পদত্যাগ যেহেতু করেননি, সেহেতু তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী। যদিও ভারতের সরকার, আমাদের মনে আছে যে তাকে পররাষ্ট্র ব্রিফিংয়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন যিনি ব্রিফিং করছিলেন তিনি তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলেন। কিন্তু যেটা হয় তাদের মিডিয়াতেই হাইপ, এই আলোচনা, এই শোরগোল তারা তুলে দেবে, এটা ধারণা করতে পারি। সরকারিভাবে অতটা না বলা হলেও, এবং চেষ্টা করা হবে বিভিন্ন জায়গায় এই বক্তব্যটাকে চালিয়ে যাওয়া, এবং আওয়ামী লীগের লোকজন তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসাবেই উল্লেখ করার প্রবাবিলিটি থাকতে পারে। আমাদের মনে থাকার কথা, তিনি পালিয়ে যাওয়ার পর অনেকে এই ধরনের আলাপ করেছেন, যেহেতু ভারতেই আওয়ামী লীগের প্রচুর লোকজন গিয়ে ওখানে উঠেছে যে ভারত একজন প্রবাসী সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে করবে টরবে কিনা, এসব আলাপ কেউ তুলছিলেন। আমি এটার অবশ্য খুব বাস্তবতা আছে বলে মনে করি না, কারণ ভারতের মাটিতে বসে বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশের একটা প্রবাসী সরকার তৈরি করবে, এটা হওয়ার প্রবাবিলিটি অলমোস্ট না, এটা পুরোপুরি জিরো। কিন্তু যে বললাম যে আপনি কতগুলো শোরগোল তৈরি করতে পারেন, সেই শোরগোল দিয়ে সরকারের উপরে চাপ বাড়াতে পারেন। মানে খুব বেশি দিন আসলে ভারত সরকার এই চাপ বজায় রাখতে পারবে কি না সেই প্রশ্ন আছেই, কেন আছে আমি সেটা নিয়েও কথা বলবো। কিন্তু যেহেতু তারা এই চাপের পর্যায়ে নেমে গেছে, সেই নেমে যাওয়ার কারণে এখন আরও বেশি চাপযুক্ত করার চেষ্টা তারা করছে। এতে লাভ খুব বেশি হবে না। আসলে আমরা আগেও বলেছি, শেখ হাসিনা যখনই কথা বলেন, যতবার কথা বলেন, ততবার আসলে সেটা বাংলাদেশের শেখ হাসিনা বিরোধীদেরকে আরও ইউনিফাই করে। এর মধ্যেই ভারত যা যা করছে সেটা নিয়ে আমাদের মধ্যে যে কিছু বিভক্তি, কিছু বিভেদ, এমনকি কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা সেগুলো সব ভুলে এখন আবার একত্র হয়ে গেছি এবং ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি। এবং সেইটার মধ্যে শেখ হাসিনার যদি এরকম অফিসিয়াল বক্তব্য আসতে থাকে, সেগুলো আমাদেরকে দিনের শেষে আরও বেশি, আমাদের ইউনিটিকে আরও বেশি স্ট্রং করবে, কোনো সন্দেহ নাই, রিয়াকশনের ক্যাটালিস্টের মতো কাজ করবে। সুতরাং তাদের কোনো এমন কিছু অর্জন হতে পারে বলে মনে হয় না। মানে ভারত রাষ্ট্রটা, তার পররাষ্ট্রনীতি, তথাকথিত পররাষ্ট্রনীতি, তাদের কোনো পররাষ্ট্রনীতি আদৌ আছে কিনা এই প্রশ্ন যে কেউ করতে পারেন। এত চাইল্ডিশ, এত কাণ্ড জ্ঞানহীন পররাষ্ট্রনীতি তারা আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। তারেক রহমান নিজে একথা বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। আমার বিশ্লেষণের জায়গা হচ্ছে, তাহলে তারেক রহমান কি হবে? তারেক রহমান কি আসলে দেশে ফিরতে পারবেন? দেশে আসবেন? দেশে আসলেও বিদেশে অবস্থানরত তারেক রহমানের প্রতি জনতার যে আকর্ষণ, সে আকর্ষণ কি কঠিন নির্বাচনে তারেক রহমান ধরে রাখতে পারবেন? আর যদি বিএনপি ব্যর্থ হয় আগামী নির্বাচনে, তাহলে তারেক রহমান কি হবে? ভবিষ্যৎ কি? দর্শক, একটা বিষয় স্পষ্ট যে তারেক রহমান বাস্তবতাটাকে হারে হারে টের পাচ্ছেন। তিনি বলছেন আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। তিনি বলছেন ফাঁকা মাঠ নয়, ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই। আপনারা যা ভাবছেন সেরকম নয়। বিএনপির অনেক লোকজন ধরে নিয়েছে তারা ক্ষমতা এসে গেছে, কিন্তু আসলে যে তারা ক্ষমতা এসে যায়নি, আসলে যে অনেক হিসাব নিকাশ বাকি আছে, আসলে যে খেলার সামনে যে কোনো সময় বিএনপি হিরো থেকে জিরো হয়ে যেতে পারে, অলরেডি ভিলেন হয়েছে। বিএনপিকে এখন মানুষ সন্দেহ করছে, কারণ বিএনপি চাঁদাবাজি করছে, লুটপাট করছে, ভারতের দালালি করছে। তো এইগুলো যে বিএনপিকে ডুবিয়েছে বা বিএনপি কোন অবস্থায় নিয়েছে, এটা তারেক রহমান এক কিছু উপলব্ধি করছেন। কারণ দেখেন, তারেক রহমানের এই চিন্তাটা কেন? তারেক রহমান ভালো মানুষ, দেশের জন্য কিছু করা ছাড়া তারেক রহমানের কিছু করার নেই। তারেক রহমানের বাংলাদেশে ওইভাবে কোনো ব্যবসা বাণিজ্য নেই, অথবা তিনি যে পরিবারের সন্তান, ব্যবসা বাণিজ্যের টাকা পয়সা ইনকাম, এগুলো তার কাছে গৌণ, এগুলো তার অভাব নেই, আল্লাহ যা দিয়েছে, বা এগুলো নিয়ে তিনি ভাবেন না। তার চিন্তা ভাবনা কেন্দ্র হচ্ছে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হওয়া, দলকে ক্ষমতায় আনা, দেশের জন্য কিছু করা। কিন্তু বিএনপির অন্যান্য নেতাদের সবার চিন্তা কিন্তু এটা না। অনেকের চিন্তা হচ্ছে আমার ব্যবসা থাকুক, আমার ব্যাংক থাকুক, বিএনপি ধ্বংস হয় হোক, আমার ব্যবসা বাণিজ্য চললেই হলো। এই জন্য আমরা দেখেছি তারেক রহমান অনুপস্থিতিতে বিএনপি অনেক সময় আন্দোলন বিক্রি করে দিয়েছে। আন্দোলন বিক্রি করে দিয়ে নেতাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে আছে, তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু ঠিকই চলেছে। এই জন্য তারেক রহমানের এই চিন্তাটা বেশি, এই ফিলিংসটা বেশি, এই উপলব্ধিটা বেশি বা বাস্তব ভিত্তিক। কারণ তিনি জানেন যে বিএনপি যদি এবার ব্যর্থ হয়, জনগণ যদি বিএনপিকে বর্জন করে, তাহলে তারেক রহমানের দেশে ফিরে আসাটা ব্যর্থ, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, তার কিছু অর্জন করার নেই। কিন্তু অন্য বিএনপি নেতাদের অর্জন করার আছে, তাদের ব্যবসা বাণিজ্য চলবে, বা যতটুকু শক্তি আছে এগুলোর বিনিময়ে বিক্রি করে দিয়ে ব্যবসা বাণিজ্য আরো বাড়বে। এই জন্য দর্শক, আগামী নির্বাচন যেহেতু বিএনপি মনে করছে তারেক রহমান যে কঠিন হবে বিএনপির জন্য, বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে তারেক রহমানের কপালে শনি আছে।
দ্যাট মিনস তারেক রহমানের জীবন, তার ব্যবসা বাণিজ্য এগুলো তার জীবন না, দেশের জন্য কিছু করার জীবন। এই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে। একবার যদি তারেক রহমান ব্যর্থ হন, এখানে যদি তরুণরা ঘুরে দাঁড়াতে পারে, তাহলে তারেক রহমানকেও বৃদ্ধদের কাতারে, ব্যর্থদের কাতারে, ওই সজীব জয়দের কাতারে ঠেলে দিয়ে মানুষ বর্জন করবে। এই জন্য আগামী নির্বাচনটা তারেক রহমানের জন্য অ্যাসিড টেস্ট। তারেক রহমান যদি ভালো করেন আগামী নির্বাচনে, বিএনপি যদি ভালো করে, তাহলে তারেক রহমান নিঃসন্দেহে ভালোভাবে দেশ চালাবেন, চেষ্টা করবেন। যদি পারে কিনা বিএনপির এই দালালদের নিয়ে সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি নিজের জায়গা থেকে চেষ্টা করবেন, তিনি কঠোর হবেন, একেবারে স্টেটসম্যান হয়ে ওঠার চেষ্টা করবেন। তখন মানুষ আবার এই তারেক রহমান বা এদের প্রতি আস্থা রাখবে। কিন্তু একবার যদি দৌড়ে ছিটকে পড়েন, গত 15 বছরের হিসাব ভিন্ন, যে 15 বছর বিএনপিকে টিকিয়ে রেখেছেন, এখন সম্ভাবনা তৈরি করেছেন, কিন্তু এখন বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতায় যদি তারেক রহমান ব্যর্থ হন, তাহলে বিএনপিকে টিকিয়ে রেখে আবার অনেক বছর পর ঘুরে দাঁড়াবেন, সেই সুযোগ থাকবে। এর মানে আগামী পরীক্ষা হচ্ছে ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে তারেক রহমান ব্যর্থ, এখানে আর ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ নেই। কিন্তু গত 15 বছরে ইমপ্রুভমেন্টের সুযোগ এসেছিল, যে ঠিক আছে 14 সালে ব্যর্থ হয়েছে, 18 সালে ব্যর্থ হয়েছে, 24 সালে। কিন্তু এবার যদি আগামী নির্বাচনে তারেক রহমান বিএনপির কারণে ব্যর্থ হয়, বিএনপি সন্ত্রাসীরা যদি তারেক রহমানকে ব্যর্থ করে দেয়, চাঁদাবাজি, লুটপাটকারীরা, ব্যবসায়ীরা, ভারতের দালালেরা যদি তারেক রহমানকে ব্যর্থ করে দেয়, তাহলে তারেক রহমান শেষ। এটা আমার বিশ্লেষণ। অতএব এই জন্যই তারেক রহমান বারবার বলছেন আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে, তীব্র প্রতিদ্বন্দ্বী। মানে জামাত ইসলাম এখানে অসম্ভব ভালো করবে, শিক্ষার্থীদের নতুন দল থাকবে, তার মধ্যে বিএনপি বিরোধী প্রচারণা, দ্যাট মিনস বিএনপি ভারতের দালাল, আওয়ামী লীগ বিএনপি একই, এটা দিন দিন এস্টাবলিশ হচ্ছে, বিএনপিকে সন্ত্রাসী মনে করছে। এভাবে বিএনপি মারাত্মকভাবে সেটব্যাক খেতে পারে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনে যে নির্বাচন হবে তা এত সহজ না। নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হতে যাচ্ছে। চিন্তা করেছেন, যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে, অথচ বিএনপি মনে করছে তারা ক্ষমতায় এসে গেছে। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হতে যাচ্ছে। মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। কেউ যদি কোনো ভুল করে থাকে, তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, আমরা ক্ষমতায় যাইনি, যাব কিনা জানি না। অথচ বিএনপির মাঠ পর্যায়ে স্যাসরারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় গিয়েছে। এই জন্য কিছু পান্ডা আছে বিএনপি, ওরা জামাত ইসলামী তাদের প্রোগ্রাম করছে, বিএনপির অনুমতি নেয়নি কেন, এ কারণে তারা এসে হামলা করেছে। তারপরে তো উত্তম মধ্যম খেয়েছে, এখন ভয় ঘরে থাকতে পারে না। মানে ওই পান্ডারা মনে করেছিল যে আমরা ক্ষমতা এসেছি, এই কারণে তারা ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, বালুর ট্রাক ঢোকায়, জামাতের প্রোগ্রামে হামলা করে, যে আমরা ক্ষমতা এসে গিয়ে। অথচ তারেক রহমান বলছেন যে ক্ষমতা আসবো কিনা জানি না, বিএনপি নির্বাচনে জিতবো কিনা জানি না। এত সহজ না। বিএনপি বলছে তারা জিতলে সবাইকে নিয়ে জাতীয় সরকার করবে, কিন্তু অন্য কেউ কিন্তু বলছে না যে তারা জিতলে সবাইকে নিয়ে জাতীয় সরকার করবে। আর বিএনপি জেতা আর অন্য কেউ জিতলে তাদের সাথে বিএনপি থাকা, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। নেতাকর্মীদের সব কর্মকাণ্ড হচ্ছে বিএনপির আগামী দিনে ভবিষ্যৎ। অতএব এই যে চাঁদাবাজি, লুটপাট যা করছে, এটা হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ। আগামীতে এমন হতে হবে যাতে জনগণ আপনারও বিএনপি সঙ্গে থাকে। দলকে রক্ষা করার সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার। আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে, জনগণের সঙ্গে থাকুন, তাদের সঙ্গে রাখুন। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির উপর আছে, এটা ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমাদের সবার। তারেক রহমান বলেন, দেশ সব মানুষের জন্য, সমাজের কিছু ব্যক্তি সংস্কার কথা বলছেন, 5 মাস আগেও তারা বলেনি, কিন্তু বিএনপি 2 বছর আগে থেকে বলছে। বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে, 31 দফায় তার প্রমাণ। তারেক রহমান আরো বলেন, 31 দফা সফল করতে যে কোনো মূল্যে জনগণকে সমর্থন রাখতে হবে। দেখেন 31 দফা নিয়ে বিএনপি যতটা সিরিয়াস হচ্ছে, তারা যতটা আশা দেখাচ্ছে, এটা আসলে একটা ব্যর্থ প্রজেক্ট। 31 দফা নিয়ে তো অনেক বছর হলো কাজ করছে, কিন্তু 31 দফা কি এটা জনগণকে বোঝাতে পেরেছে? তারপরে 31 দফার পেছনে 31 দফা ভালো ভালো কথা, কিন্তু এইগুলো এইসব জটিল বা এত বেশি দফা, এটা জনগণ ওগুলো দেখে না। এই জন্য 31 দফা নিয়ে কম কথা বলাই ভালো আমি মনে করি। বরং তার চাইতে ডক্টর ইউনূসের সংস্কার প্রক্রিয়ায় পাঠ হোক তারা, এটা তাদের জন্য ভালো হবে। তিনি বলেন, বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকেছিলেন, তার থেকে সহজ কাজ হবে এই কাজটা জনগণের ঘরে পৌঁছে দেওয়া, যাতে কঠিন পথ যদি আপনারা পাড়ি দিয়ে আসতে সক্ষম হয়ে থাকেন, তাহলে একটু কষ্ট করলেও 31 দফা আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারবো। 31 দফার মতো জটিল একটা বিষয় জনগণের কাছে বিএনপি নিয়ে যাবে, বিএনপির মাথা মোটা নেতারা এটা পারবে না। তারা এখন খাওয়া খেয়ে নিয়ে ব্যস্ত, 31 দফা কি বোঝাবে? তারেক রহমান সুন্দর সুন্দর, তার চাইতে ওই জামাতের মতো অনির্দিষ্ট কথাবার্তাগুলো যদি বাজারে ছড়িয়ে দেওয়া যায় সেটা ভালো। যে বেকারদের 10 লক্ষ টাকা বিনা সুদের ঋণ দেওয়া ইত্যাদি ইত্যাদি, এইগুলো কার্যকর।
তিনি বলেন নারীর যোগ্যতা ও মর্যাদা আরো বৃদ্ধি করা উচিত, এই সামাজিক আন্দোলনের রূপ দেওয়া দরকার। খালেদা জিয়া ক্ষমতায় এসে নারীদের জন্য শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছেন। প্রতিটি পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড তৈরি করব। প্রান্তিক মানুষের রাষ্ট্রের পক্ষ থেকে মিনিমাম সহযোগিতা করার চেষ্টা করব। এটি সব শ্রেণী পেশার মানুষ পাবে, ফ্যামিলি কার্ড, পরিবারের মা বা স্ত্রী। এটা আগেও বলেছেন, কিন্তু দেখেন মানুষের মুখে মুখে কিন্তু এটা না। এই যে ফ্যামিলি কার্ড করে দিবে, তারেক রহমান ঘোষণা দিয়েছে, এটা সবার মুখে মুখে থাকা দরকার ছিল, কিন্তু না, সবার মুখে মুখে তারেক রহমানের কথা চলে না। অথচ আমিরে জামাত যদি বলে নারীরা কিভাবে পোশাক পরবে, এটা সবার মুখে মুখে। এবং তারেক রহমানের বক্তব্য কিন্তু ওইভাবে জনগণের আকর্ষণ পাচ্ছে না, এটাও আমাদের বুঝতে হবে। আমরা চাই জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক। উন্নয়নের যে রোল মডেল সেটাকে ধরে রাখতে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। স্মার্ট বাংলাদেশ এটা গড়ে তুলবার জন্য জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই যে আমাদের আইনজীবীদের জন্য এত সুন্দর করে ভবন তৈরি করেছে, বার কাউন্সিল ভবনের জন্য আমরা অনেক উপকৃত হয়েছি। এটা আমাদের অনেক সুবিধা হবে। আমরা সব আইনজীবীরা এসে এক জায়গায় জড়ো হয়ে কিছু আমাদের আবেদন জানাতে পারবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা অত্যন্ত খুশি একজন আইনজীবী হিসেবে, আমি ঢাকা বারের সদস্য। তো এই যে 15 তলা আধুনিক ভবন আইনজীবীদের জন্য, এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন আইনজীবীদের প্রশিক্ষণ কেন্দ্র আছে, আলাদা ট্রাইব্যুনাল আছে, আইনজীবীদের থাকার গেস্ট রুম করেছে, আপনার ক্যান্টিন আছে, এছাড়াও আইনজীবীদের যে নথিপত্র কাগজপত্র রাখার আলাদা আলাদা রুম আছে। এগুলো খুবই ভালো একটা উদ্যোগ, বা আমি এই সরকারকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ভবন তৈরি করে দেওয়ার জন্য আইনজীবীদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আসলে আমরা আইনজীবী হিসেবে আমাদের একটা নিজস্ব ভবন, এটা আসলে অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের। আমরা তো অবশ্যই আগামীতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা, এবং যা যা করার আমরা করবো ইনশাল্লাহ। আগামী নির্বাচনে তো সে সুষ্ঠু নিরপেক্ষ ভোটে সে পাশ করবে ইনশাল্লাহ, আমরা এটাই আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আইনজীবীদের দিকে চোখ তাকিয়ে ফিরিয়েছেন, এটা আইনজীবী সমাজ আজকে উপকৃত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা 15 বছর যাবৎ ক্ষমতায়, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এখন বাংলাদেশের যে উন্নয়নের যে ধারাবাহিকতা, উন্নয়নের যে রোল মডেল সেটাকে ধরে রাখতে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এবং আমরা সবাই আইনজীবী সমাজ ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে এবং জনগণকে সম্পৃক্ত করেই আজকে মানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং সামনে আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বাংলাদেশের সারা বার থেকে আইনজীবীরা ঢাকায় এসে বিভিন্ন হোটেলে থাকতে হয়, বিভিন্ন জায়গায় থাকতে হয়, এবং ভবিষ্যৎ আদালতের বঙ্গবন্ধু কন্যা যে কথাটা বলতেছেন স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য এরকম একটা অবকাঠামো প্রয়োজন ছিল। তার সময়ের চাহিদা এবং ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ আধুনিক আইনাঙ্গনের শুরুটাই হলো এই বার কাউন্সিল থেকে। যেহেতু বার কাউন্সিল আমাদের অথরিটি, এখান থেকে একটা শুরু হলো। আশা করি এই সুন্দর বিল্ডিংয়ে সুন্দর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, সুন্দর নান্দনিক ব্যবহারের মাধ্যমে সারা দেশের আইনজীবীদের এটা কাজে লাগবে, উপকার হবে। অনুভূতিটা আসলে অসাধারণ, কারণ বাংলাদেশের আইনজীবীদের জন্য এই ভবনটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর আইনজীবীদের প্রধান অর্গানাইজেশন বাংলাদেশ বার কাউন্সিল, আর সেখানে যে নতুন ভবন হচ্ছে আইনজীবীদের জন্য অনেক ফ্যাসিলিটি, অনেক সুবিধাগুলো দিচ্ছে। তো সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক, কারণ বাংলাদেশের যে উন্নয়নের যে ধারাটা, স্মার্ট বাংলাদেশ এটা গড়ে তুলবার জন্য জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কিছু নেই। তো কাজেই সারা বাংলাদেশের সকল জনগণের কাছে আমাদের নিবেদন, আহ্বান। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকালীন আজকে সারা বাংলাদেশে কি ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এর ধারাবাহিকতা আরো কয়েকটি ভিডিও ফুটেজ আমরা প্রমাণ সহকারে দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিটা কেমন? আমাদের এখানে কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চলছে? আমাদের এখানে কি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে? আমাদের এখানে কি হিন্দুরা এই দেশটাকে এখন বসবাসের নিজেদের জন্য অযোগ্য মনে করছে? এই যে প্রশ্নগুলো, এগুলো নিয়ে গত কয়েকদিন ধরে আপনি নানা ধরনের ইনফরমেশন পাবেন যদি আপনি বিভিন্ন মিডিয়াতে যান। যেমন যদি আপনি ভারতীয় মিডিয়াতে যান তাহলে এক ধরনের ন্যারেটিভ পাবেন, যদি আপনি বাংলাদেশ সরকারের কাছে যান আরেক ধরনের ন্যারেটিভ পাবেন, যদি আপনি ভারত সরকারের কথা ভাবেন অথবা আওয়ামী লীগের যারা কিছু কিছু নেতা আছে তাদের কাছে যান আরেক ধরনের ন্যারেটিভ পাবেন। কিন্তু বাস্তবে আসলে কী ঘটছে আপনারা কেউ কি খোঁজ দিয়েছেন? আপনারা যে যেখানে আছেন, আমার এই অনুষ্ঠান আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা যারা দেখছেন তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনাদের এলাকায় যদি কোনো ধরনের সাম্প্রদায়িক হিংসা, সাম্প্রদায়িক দুর্ঘটনা অথবা সাম্প্রদায়িক নিপীড়নের কথা আপনি জানতে পারেন, প্লিজ আমাকে একটু জানান। আমি আজকে প্রকৃত তথ্যটা পেতে চাই। এই কথাটা আমি কেন বললাম, আমি এর মধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের বন্ধুবান্ধব যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমি অনেক সম্পাদক এখন আমার বন্ধু, তাদের সঙ্গে আলাপ করেছি, ভাই তোমরা তো এগুলো দেখছো,
তোমাদের রিপোর্টার কি বিভিন্ন জায়গা থেকে কী পাঠাচ্ছে? তো উনি আমাকে বললেন যে ভাই এরকম যদি কিছু ঘটতো তাহলে তো আমরা ওদের চাপে অস্থির হয়ে যেতাম। আমাদের রিপোর্টাররা যখন জেলা থেকে অথবা কোনো উপজেলা থেকে যখন কোনো রিপোর্ট পাঠায়, আমাদের রিপোর্টটা পাঠিয়েই তারা ফোনের পর ফোন করতে থাকে ওটা ছাপানোর জন্য। তো আমরা কি না চেপে থাকতে পারতাম? তার মানে বাস্তবতা অন্যরকম। তারপর আপনাদের কাছে রিকোয়েস্ট, তবে আমি এই জিনিসটা আজকে আলোচনা করার জন্য বসেছি, সেটাকে একটু বলে নিই। সেটা হলো, আমি আজকে একটা পজিটিভ দিক দেখলাম। সে পজিটিভ দিকটা কি? এই তত্ত্বাবধায়ক সরকার এই ইস্যুটাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এই যে চারদিকে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর যে মিডিয়াগুলো, সেখানে যে এক ধরনের অসত্যের লড়াই চলছে, মানে কে কত অসত্য প্রয়োগ করতে পারে, কে কত অসত্যকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে পারে, তার যে একটা প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতার বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যের কথা বলেছেন। আজকে যে ঐক্যের ডাকটা ওনারা দিয়েছেন, ঐক্যটা এভাবে ওনারা সবার সঙ্গে বসতে চান। গতকালকে প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে, আজকে উনি বসছেন সকল রাজনৈতিক দলের সঙ্গে। এরই মধ্যে আমি যখন এই রেকর্ডটা করছি তখন কিন্তু সেই বৈঠকটা চলছিল। বৈঠক থেকে যারা যারা কেউ কেউ বেরিয়ে এসেছেন, কোনো কোনো দলের সঙ্গে মিটিং হয়েছে, এবং তারা যে কথাগুলো বলেছেন তার সারমর্ম আমি যতটুকু জানতে পেরেছি সেটুকু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। সারমর্ম হলো একটাই, সেটা কি, তারা সবাই বলেছেন যে জিনিসটা, যে বিভিন্ন রাজনৈতিক দল আছেন, এক একজনের এক এক রকম দাবি আছে, সরকারের কাছেও এক এক রকম দাবি আছে। কেউ চাইছে সংস্কারগুলো দ্রুত করা হোক, কেউ চাইছে নির্বাচন দেওয়া হোক, কেউ চাইছে যে এখনই এত সংস্কারের জন্য এত সময় নষ্ট করা দরকার নাই, গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্কার করা হোক। কেউ বলছে সংস্কার করতেই হবে না, এগুলো পরবর্তীতে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা দেখবে। এই সমস্ত নানা ধরনের দাবি কিন্তু যার যার দলের যার যার রাজনীতির মতো করে আছে, কিন্তু একটা জায়গায় আজকে সবাই ঐক্যবদ্ধ এবং সবাই তাদের ঐক্যের কথাটা, তাদের ফিলিংসের কথাটা, তাদের দলের কথাটা প্রধান উপদেষ্টাকে জানিয়ে এসেছেন। সেই বিষয়টা কি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এই সরকারের সঙ্গে আছেন। এটা হলো বেসিক কথা। এক একজন এক একভাবে বলেছেন, কিন্তু মূল কথাটা একটাই, যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এই সরকারের সঙ্গে আছেন। এবং এটা আমি মনে করি এই ইউনূস সরকারকে একটা বাড়তি শক্তি দিবে। সবগুলি দল কিন্তু কম যায়নি। আপনারা ভেবে দেখেন, বিএনপি গিয়েছে, জামাত ইসলাম গিয়েছে, এলডিপি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, কেবল খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, এনপিপি, এরা সবাই কিন্তু গিয়েছে। যেহেতু ধর্মীয় সাম্প্রদায়িকতার প্রশ্ন উঠছে, সরকার আগামীকালকে এই যে সেই ধর্মীয় নেতাদের সঙ্গে আবার একটা বৈঠকে বসবেন। আমার আশা যে সেই ধর্মীয় নেতা যেহেতু আছে, নিশ্চয়ই সকল ধর্মের নেতারা সেই অনুষ্ঠানে অংশ নেবেন, এটা আমার আশা। আমি জানি না কারা কারা দাওয়াত পাচ্ছেন, বাট আমি মনে করি সকল ধর্মের নেতৃবৃন্দকে কালকের মিটিংয়ে ডাকা উচিত এবং তাদের নিয়ে উপদেষ্টা একটা মিটিং করুন, এটা আমরা চাই। প্রশ্নটা হচ্ছে এখানে যে এই যে সবাই এই গভর্নমেন্টকে একটা মানে আপনার নিজেদের ঐক্যের কথা বলে আসলো, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয়তাবাদের প্রশ্নে, মানে জাতীয় যে ঐক্যের প্রশ্নে এবং জাতীয় যে সম্মান, যে তার জন্য সবাই যে সরকারের সঙ্গে একমত পোষণ করে আসলো, আমি মনে করি দেশ হিসেবে এটা আমাদের একটা বড় পাওনা। আমরা কিন্তু আগে এরকম দেখিনি। আগে আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে, জাতীয় ইস্যুতেও একদল সরকারি দল এক বলছে, বিরোধী দল আরেকটা বলছে, কিন্তু এবার সবগুলি রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট দিয়ে আসলো। আপনারা তো বলবেন এই সব রাজনৈতিক দলের মধ্যে তো আওয়ামী লীগ নেই। হ্যাঁ, আওয়ামী লীগ নেই, এটা বাস্তবতা। আওয়ামী লীগ কেন নেই? যদি আওয়ামী লীগকে আহ্বান করা হতো, আওয়ামী লীগকে আসতেন, কে আসতেন, কীভাবে আসতেন? আওয়ামী লীগের যারা মূল নেতা তারা তো দেশে নেই। তারা কোথায় আছেন? তারা কিন্তু পালিয়ে আছেন। কেন পালিয়ে আছেন তারা? আমি যদি আওয়ামী লীগকে খুব গুরুত্বপূর্ণ দল অবশ্যই আমি মনে করি আওয়ামী লীগ অত্যন্ত বড় একটা দল, কিন্তু সেই বড় দলের বড় নেতারা কোথায়? কেন নেই তারা? আপনি বলবেন তাদের মামলা আছে। এরকম মামলা তো আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে ছিল, এরকম মামলা তো আওয়ামী লীগ আমলে জামাত নেতাদের বিরুদ্ধে ছিল, তারা তো ছিলেন। এখন আওয়ামী লীগের নেতারা নেই কেন দেশে? কেন নেই? তাহলে আওয়ামী লীগকেও বুঝতে হবে। এ ধরনের মিটিংয়ে যদি আওয়ামী লীগকে উপস্থিত থাকতে হয়, যদি মিটিংয়ে থাকে জাতীয় প্রশ্ন, এটা কিন্তু জাতীয় প্রশ্ন, মাথায় রাখবেন, যদি জাতীয় প্রশ্নে, জাতীয় অস্তিত্বের হুমকির প্রশ্নে যদি আওয়ামী লীগকে সঙ্গে থাকতে হয়, তাহলে কি আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উপস্থিত থাকতে হবে। কিন্তু আওয়ামী লীগে যারা তাদের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে কি সেই এইভাবে সশরীরে উপস্থিত থাকার মতো নৈতিক জোরটা আছে? নেই। কারণ তারা সবাই নানা রকম লুণ্ঠনের সঙ্গে গত 15 বছর ধরে জড়িত ছিলেন।
এবং তারা জানেন যা তারা লুণ্ঠন করে বিদেশে পাঠিয়েছেন, দেশে এসে মামলা মোকদ্দমায় পড়লে তাদের সেই লুণ্ঠনকৃত অর্থ ভোগ করা হয়তো তাদের আর হবে না। কাজেই ওইটার ভোগটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং দেশ ছেড়ে ভেগেছেন। এটাই বাস্তবতা। আওয়ামী লীগকে এখন নতুন করে চিন্তা করতে হবে। আওয়ামী লীগ কি তাদের সেই লুণ্ঠনকারী, সেই দুর্নীতি পরায়ণ নেতৃত্বকে সামনে নিয়ে সামনে দিকে অগ্রসর হবেন? যদি হন তাহলে কিন্তু এই জাতীয় ঐক্যের সময় অথবা জাতীয় অস্তিত্বের হুমকি যখন আসবে তখন সেটা নিয়ে আলোচনার সময় কিন্তু আমরা আওয়ামী লীগকে পাবো না। কাজে এটাও কিন্তু আওয়ামী লীগকে ভাবতে হবে। তারপর কিন্তু আমরা সবসময় চাইব যে এ ধরনের অনুষ্ঠানে যখন নাকি জাতীয় একটা স্বার্থের প্রশ্ন আসবে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, যখন সকল রাজনৈতিক দলের ঐক্যমতের দরকার হবে, তখন যেন আমরা সব দলকে পাই। তো এখন আওয়ামী লীগ নাই, ওকে, তাদের আসার মতো বাস্তবতাও নাই। কিন্তু আওয়ামী লীগ তো ভার্চুয়ালি এর একটা অবস্থান যারা জানাতে পারেন, তাদের তো একটা ওয়েবসাইট আছে, তাদের তো ফেসবুক পেজ আছে, তারা সেখানে কেন জানাচ্ছেন না? তারা সেখানে কেন বলছেন না যে এই যে প্রোপাগান্ডা চলছে এখন দেশে, যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, দেশে চলছে যে সংখ্যালঘুরা প্রতিনিয়ত দলবদ্ধভাবে নির্যাতনের শিকার হচ্ছে, এই যে প্রচারণাগুলি চালাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো, এই বিষয়ে আওয়ামী লীগের বক্তব্যটা কি সেটা আমি জানতে চাই। আওয়ামী লীগের যে ফেসবুক পেজটা আছে সেখানে আজ যে আমি কিছুই পেলাম না এই সংক্রান্ত, কিচ্ছু না। তো এই দলটা বাংলাদেশের মানুষের মন জয় কিভাবে করবে? কিভাবে? তারা তো ধীরে ধীরে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে দূরে চলে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। প্রিয় দর্শক, আমরা আশা করব, যেখানে সারা দুনিয়াতে আমরা দেখেছি এরকম যে দলীয় একটা বিভ্রান্ত, দলীয় একটা মতবিরোধ থাকবে, সবার সঙ্গে সবার থাকবে, এক এক দল এক এক রকম ভাববে, কিন্তু জাতীয় ঐক্যের যখন প্রশ্ন আসবে, জাতীয় স্বার্থের যখন প্রশ্ন আসবে, তখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সেই নমুনাটা আজ আমি প্রধান উপদেষ্টার আহ্বানে জড়ো হওয়া যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে দেখতে পেলাম। আমি মনে করি এগুলিকে আমাদের সামনে দিয়ে ধরে রাখতে হবে। প্রিয় দর্শক, এখন বিহীন একটা ঘটনা দেখা গেল। প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন। বিএনপি, জামাত, বেবি পার্টি সহ যতগুলো দল ছিল, আওয়ামী লীগ বাদে বেশ কয়েকটি দল প্রধান উপদেষ্টার ডাকে সেখানে গিয়েছিল এবং ভারতের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান, একটা অবস্থান নিশ্চিত করেছে সব দল প্রধান উপদেষ্টার সামনে গিয়ে। এবং সেখানে সবগুলো দলের সামনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 আগস্টের আগে, 5 আগস্টের ঠিক মুহূর্তে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন, যে শক্তি দিয়ে নতুন একটা বাংলাদেশের প্রত্যাশা এগিয়ে এসেছিলেন, ছাত্র জনতা যেভাবে হাত খুলে বুক ফেতে গুলি নিয়েছিল, সেই যে চেতনা ছিল, সেই যে একতার বন্ধন ছিল, সেটাকে নিয়ে আসলে সামনে এগিয়ে যেতে হবে। ভারত এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে, ভারত থেকে যে অপপ্রচারটা চলছে, একই সঙ্গে ভারতে বাংলাদেশ নিয়ে যে ধরনের ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে পুরো বাংলাদেশকে, পুরো গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা হচ্ছে। এবং এই প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা শেষে যখন বেরিয়ে এই বৈঠক সম্পর্কে আসিফ নজরুল জানাচ্ছিলেন যে আমরা সব দলগুলোকে নিয়ে, তার ভাষায় আমি বলছি যে আমরা সব দলগুলোকে নিয়ে একটা জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। সেই প্ল্যাটফর্মটা হচ্ছে যে এরকম যে সব দলগুলো এক মঞ্চে এসে একটা বড় সমাবেশ করবে এবং বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে, কারণ সেখানে বিএনপি থাকবে, সেখানে জামাত থাকবে, সেখানে অন্যান্য দলগুলো থাকবে। অর্থাৎ প্রধান উপদেষ্টা ডেকেছিলেন একটা জাতীয় ঐক্য করতে, অর্থাৎ সব দলগুলোকে তিনি একসাথে করে নিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা, আপনাদের রাজনীতি ভিন্ন হতে পারে, আপনাদের দল মত আদর্শ সবকিছু ভিন্ন হতে পারে, কিন্তু আপনারা এই প্রশ্নে, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা এবং দেশের প্রশ্নে আপনারা একতাবদ্ধ, সবাই একতাবদ্ধ। সেই একতার শক্তিতে সামনে এগিয়ে যেতে হবে। ভারত থেকে এই মুহূর্তে অব্যাহতভাবে যে ধরনের অপপ্রচার চলছে, আমরা একটু শুনি আসিফ নজরুল কি বলছিলেন এই বেরিয়ে। সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে মানে একটা প্ল্যাটফর্ম করে তোলা হবে যেখানে সব দল মত সবাই থাকবে এবং বড় একটা সমাবেশ করা হবে, একটা কাউন্সিল করা হবে, যেটা হবে একটা ন্যাশনাল কাউন্সিল, যেখানে সব দল মত থাকবে। এবং এটা এমন একটা সময় করা হচ্ছে যখন ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে প্রচারণা চলছে, যে প্রচারণা, যে প্রপাগান্ডাগুলো আসলে বাংলাদেশে ঘটছে না, কিন্তু ভারতের গণমাধ্যমগুলো, ভারতের মিডিয়া সেগুলোকে ফোকাস করছে, তুলে ধরছে। আসলে বাস্তবতা ভিন্ন, বাস্তবতা বাংলাদেশে এরকম কিছু ঘটেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন ভারতের মিডিয়াকে তিনি বারবার আমন্ত্রণ জানিয়েছেন যে বাংলাদেশে এসে বাংলাদেশের পরিস্থিতিটা দেখার জন্য, কি চলছে এই মুহূর্তে বাংলাদেশে সেটা দেখার জন্য, কিন্তু সেই মিডিয়াগুলো কখনোই তারা বাংলাদেশে না এসে তারা কাল্পনিক
গল্প বানিয়ে সেই রকম প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রচার করছে বা সেগুলো ছাড়ছে, যার কোনো ভিত্তি নাই, যেগুলোর সত্যতা নাই। এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরোধী বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সেই সব দলের সঙ্গে যে বৈঠক, জাতীয় ঐক্য ডাকার জন্য জাতীয় ঐক্যের যে ডাক, সে ডাকের যে বৈঠক চলছিল সেখান থেকে বেরিয়ে এসে আসিফ নজরুল কথা বলছিলেন। আমরা আবারও সেখানে যাচ্ছি। আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোন রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো। আমরা সাহসী থাকবো এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে, যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো। একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে, এটা প্রস্তাব আকারে আসছে, যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল, সব দল মত মিলে একটা সমাবেশ করতে পারেন কিনা, এরকম একটা প্রস্তাব এসছে এবং সেটাই সম্ভবত করা হবে। কারণ সব রাজনৈতিক দলগুলোকে যখন প্রধান উপদেষ্টা ডেকেছিলেন, সবার উদ্দেশ্যে তিনি একটাই কথা বলেছেন, সেটা হচ্ছে যে একতাবদ্ধ থাকতে হবে। যে একতার শক্তি দিয়ে শত্রুর মোকাবেলা করা হয়েছিল 5 আগস্ট, প্রধান উপদেষ্টার ভাষায় যদি আমি বলি, যে শক্তি দিয়ে 5 আগস্ট শত্রুকে হটানো হয়েছিল, সেই একতার শক্তি দিয়ে সামনে এগিয়ে যেতে হবে, তেমনটাই বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছিলেন যে আপনাদের মধ্যে দল মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ, যে দেশের প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তার প্রশ্নে। দেশের বিরুদ্ধে অপপ্রচারটা মূলত হচ্ছে ভারত থেকে। ভারতের বেশ কিছু মিডিয়া এমন কিছু প্রচার করছে যে কারণে সেখানকার মানুষজন উত্তেজিত হচ্ছেন। আমরা দেখেছি যে আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে, পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে, এরকম উত্তেজনা ছড়িয়ে পড়ছে সীমান্তে। আজকে একটা খবর ভারতের গণমাধ্যম প্রকাশ করেছে যে সীমান্তে তারা তাদের যে বাহিনী বিএসএফ, সেখানে নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা বাহিনী জোরদার করেছে। প্রধান উপদেষ্টা যে আজকে যেসব কথা বলেছেন সব দলগুলোর উদ্দেশ্যে, সেখানে আবারও বলি, তিনি বলেছেন যে তিনি ভারতীয়দের বারবার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তারা আসেনি, তারা ওখান থেকেই গল্প কাহিনী বানিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বলেছেন যে দেশের বর্তমান বাস্তবতা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে সবাইকে একজোট থাকতে হবে। তিনি ফরেন সার্ভিস একাডেমিতে সব দলগুলোকে নিয়ে বসেছিলেন এবং তার সামনে সব দলগুলো তার কথার সঙ্গে তাল মিলাচ্ছিল, তালি দিচ্ছিল যে তারা একতাবদ্ধ থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন এই যে দেশে এই যে স্বাধীনতা এসছে, এক ধরনের একটা দ্বিতীয় স্বাধীনতা, প্রধান উপদেষ্টাই শুরুর দিকে বলেছিলেন এই স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না, নানাভাবে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা চলছে। 5 আগস্টের পর নানাভাবে এটা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন যে দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হয়েছে এবং পূজার আনন্দে মানে সবাই শরিক ছিল, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, সেটাও নাকি অনেকের পছন্দ হয়নি। দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ গড়ে তোলার জন্য চেষ্টা করছি, সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী রচনা করা হচ্ছে। সারাক্ষণ নানা রূপে এটা তারা করে যাচ্ছে। এটা যে এখন দেশের মধ্যে আছে তা নয়, বিশেষ করে বড় দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে। তিনি ভারতকে ইঙ্গিত করে কথা বলছিলেন, সেটা কিন্তু এখানে সেই ইঙ্গিতটা এসছে। তিনি বলছেন যে আমাদের এই অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটাকে মুছে দিতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে নাকি ভয়ঙ্কর কাণ্ড ঘটছে, তা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, রক্ষার জন্য তারা এগিয়ে আসতে চায়। এখন সেগুলোকে মিথ্যা প্রমাণ করা বা বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে একজোট হওয়ার কথা বলছেন প্রধান উপদেষ্টা। দর্শক, বাংলাদেশকে নিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রোপাগান্ডার ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা বলেন আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম, এটাকে তারা মুছে দিয়ে আগেরটাই ফিরে যেতে চায়। মুখে বলছে না যে আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। তাদের শক্তি এত বেশি যে তারা মানুষকে এর ভেতরে ভেড়াতে পারছে। তাদের কল্পকাহিনীর কারণে মানুষ সন্দেহ প্রকাশ করছে যে এটা কি ধরনের সরকার হলো। অর্থাৎ তারা তাদের এই প্রপাগান্ডা বা অপপ্রচার যে চালিয়েছে, সেই অপপ্রচার দিয়ে এটা অন্তত প্রতিষ্ঠিত করতে পেরেছে যে এই সরকার সম্পর্কে সন্দেহ জাগাতে পেরেছে, যেটা প্রধান উপদেষ্টা বুঝতে পেরেছেন এবং তিনি সেটা রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন। তিনি এটাও বলেছেন রাজনৈতিক দলের নেতাদের যে আপনারা সবাই ভালো বুঝেন, সবাই মিলে আমরা একজোট হয়ে যেন কাজটা করতে পারি, সবাই একত্র হয়ে বললে একটা সমবেত শক্তি তৈরি হয়। এই সমবেত শক্তির জন্যই আমাদের
একসঙ্গে বসা। বিএনপি, জামাত ইসলামী, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরো রাজনৈতিক নেতাদের নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে বসেছিলেন প্রধান উপদেষ্টা। শীঘ্রই সব দল মতের পথের দলগুলোকে নিয়ে বড় একটা কাউন্সিল এবং বড় একটা জাতীয় ঐক্য সমাবেশ হতে যাচ্ছে, সেটা কিন্তু প্রধান উপদেষ্টার এই বৈঠক থেকে, সর্বদলীয় বৈঠক থেকে জানা গেল। দর্শক, বাংলাদেশকে নিয়ে ভারতের অপপ্রচার, ভারতের যে অব্যাহত প্রপাগান্ডা, তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার এই যে ডাক, এই যে আহ্বান এবং বাংলাদেশকে রক্ষা এবং বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের ইমেজ নষ্ট করবার বিরুদ্ধে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সব দল মতকে নিয়ে বসলেন, তা নিয়ে আপনার মন্তব্য কমেন্টে যোগ করতে পারেন, এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সব দল মত নিয়ে একটা ন্যাশনাল কাউন্সিল বা জাতীয় প্ল্যাটফর্ম গঠন হতে পারে এবং বড় একটা। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্য ঘটনা ঘটেছে, তার মধ্যে কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।